নমস্কার, গল্পের কোলাহলের ৪১ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আমরা সচরাচর মেনে থাকি শ্মশান হচ্ছে একটি পবিত্র জায়গা, কিন্তু শ্মশান নামটা শুনলে অনেকের বুক কেঁপে ওঠে। তবে মাঝে মাঝে এই শ্মশানেই এমন কিছু ঘটে যার ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। এরকমই একটি ঘটনা পাঠিয়েছে আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার শুভম, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। কেউ নিজের লেখা গল্প বা ঘটনা পাঠাতে পারো খুব সহজেই নিচে দেওয়া মেল আইডি golperkolahol@gmail.com। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে একটু ভালোবাসা দিও। আর নতুন সত্য অলৌকিক ঘটনা বা ভৌতিক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলি সরাসরি ঘটনায়। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। আমি শুভম, তোমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার আর নিয়মিত শ্রোতা বলতে পারো। এই ঘটনাটি পাঠাচ্ছি আমি বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। আমার সাথে জীবনে অনেক রকমের অলৌকিক ঘটনা ঘটেছে এখনো অবধি। আজকের ঘটনাটি ভালো লাগলে ভবিষ্যতে আমি সব ঘটনাই পাঠাবো। আজকের ঘটনাটি আমার সাথে ঘটেনি, তবে আমার দাদুর সাথে ঘটেছিল। আমাদের বাড়ির মধ্যে এখনও এই ঘটনাটি নিয়ে কথা হয়। ঘটনাটি দাদুই আমাদের বলেছিল। জানি না আমি ঠিক করে লিখতে পেরেছি নাকি, ভুল ভ্রান্তি হলে ঠিক করে শুনিও। দাদুর তখন বয়স ছিল 25 বছর। তখন দাদু থাকতো এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটি গ্রামে। গ্রামের নাম ছিল শিয়ালডাঙ্গা। দাদু অনেক ছোটবেলায় তার মাকে হারিয়েছিল কালা জ্বরে, আর দাদুর বাবা ছিলেন জেলে। একদিন ঝড়ের মধ্যে মাছ ধরতে গিয়ে মারা যান দাদুর বাবা। ছোট্ট বয়সে জীবনের বোঝা মাথায় নিয়ে দাদু এদিক ওদিক কাজের সন্ধান করতে থাকে। তবে কাজ যা পায় তাতে একবেলার খাবারও ঠিকঠাক জুটত না। তাই রাতের দিকে দাদু ডোমের কাজ করত ওই গ্রামের শ্মশানে। ভূত প্রেত বা অলৌকিক জিনিসে দাদুর কোনোদিনও বিশ্বাস ছিল না। যেমন ছিল দাদুর শারীরিক গঠন, তেমনই ছিল তার সাহস। দাদুর নাম ছিল রতন বাউরি। আমি ছিল বলছি কারণ দাদু 11 বছর আগে মারা গেছেন। সকালে চাষের জমিতে একজন মহাজনের হয়ে কাজ করত, আর রাতে যেত শ্মশানে। শ্মশানের তখন প্রধান ডোম ছিল শিবু প্রামাণিক। গ্রামের সকল লোক তাকে শিবু ডোম নামেই চিনত। যেহেতু দাদু তার মা বাবাকে অনেক ছোটবেলায় হারিয়েছিল, তাই শিবু ডোম আমার দাদুকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসত। ওই কাজটি সেই করে দিয়েছিলেন। শিবু ডোমের শারীরিক গঠন ছিল খুব লম্বা আর চওড়া। গায়ের রং শ্যামলা হলেও চামড়াটা ছিল তেল চকচকে। ওনার পরিবারেও কেউ ছিল না। এরকমই একদিন রাত 9টা নাগাদ দাদু পৌঁছায় শ্মশানে। সেদিন আকাশটা যেন কাঁদছিল সারাদিন। গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটাগুলো মাঝে মাঝে জোরে হচ্ছিল, আবার আস্তে হয়ে যাচ্ছিল। নিম্নচাপটা ছাড়তে চাইছিল না দুদিন ধরে। দাদু শ্মশানে ঢুকে দেখে শিবু প্রামাণিক আফিম খেয়ে নেশায় তখন বুঁদ। রক্তচক্ষুগুলো তার প্রমাণ দিচ্ছিল। গ্রামের লোকজন শিবু ডোমের ওই চোখ দেখলে ভয়ে ছুটে পালাতো। লোকে বলতো শিবু ডোমকে নাকি পিশাচে ভর করে রাতের বেলায়। কানাঘুষো অনেক কথাই রটেছিল সেই গ্রামে শিবু প্রামাণিককে নিয়ে। কেউ কেউ আবার বলতো রাতে নাকি মরা খেতে দেখেছে শিবু ডোমকে। কেউ আবার বলতো ও নাকি ওই শ্মশানের মরাগুলোকে জীবিত করে তোলে রাতের বেলায়, আর তাদের দিয়ে শিবু ডোম নিজের ফাই ফরমাজ খাটায়।
এসব কথা দাদু অনেকের মুখেই শুনেছিল কাজে ঢোকার আগে। হাসি পেয়েছিল দাদুর গ্রামের লোকজনের ওই হাস্যকর কথা শুনে। মাচার মধ্যে ওরকম শিবু প্রামাণিককে বসে থাকতে দেখে দাদু জিজ্ঞাসা করে, আপনি ওরকম আকাশের দিকে তাকিয়ে বসে রয়েছেন কেন? শিবুডোম বলে, এই আবহাওয়াতে আজকে মরা পোড়ানো সম্ভব নয়। দুটো মরা এসেছে, মরাগুলো নামিয়ে রেখে গেছে ওইদিকে, অন্ধকারে পড়ে রয়েছে ওগুলো। তুই একটা লণ্ঠন নিয়ে ওই দরমার মাচার তলায় দিয়ে আয়, মরা অন্ধকারে রাখতে নেই। বলে আঙুল তুলে শ্মশানের ভেতরের অন্ধকারটা দেখায়। দাদু দেখে দূরে দরমার মাচাটা, তার ভেতরে টিমটিম করে জ্বলছে একটা ছোট্ট বাতি। সেই আলোয় দাদুর একবার মনে হলো যেন দরমার মাচার তলায় শুয়ে থাকা মরা দুটো যেন উঠে দাঁড়িয়ে রয়েছে। বাতির আলোটা একবার কেঁপে ওঠে, তাতে ওই দুটো অবয়বও কেঁপে ওঠে। দাদু চোখ সরিয়ে নেয়, শিবুডোমকে কিছু বলে না। পাশে রাখা একটি লণ্ঠন হাতে নিয়ে যায় ওই দিকে। বৃষ্টিটা তখন একটু ধরেছিল, তবে স্যাঁতস্যাঁত করছিল চারিদিক। শ্মশানের মধ্যের গাছগুলো ভিজে স্থির হয়ে দাঁড়িয়েছিল, হাওয়া একদমই চলছিল না। ভিজে মাটির সোঁদা গন্ধটা নাকে লাগছিল তখন দাদুর। দরমার মাচাটার কাছে পৌঁছে দেখে দুটো মরা শোয়ানো রয়েছে, তাদের মুখে সাদা একটা পাতলা কাপড় ঢাকা দেওয়া। পাশের বাতির মৃদু আলোটা একবার শেষবারের মতো শিখাটা বাড়িয়ে নিভে যায়। লণ্ঠনটা নামিয়ে রাখে নিভে যাওয়া মোমবাতির পাশেই। বাইরে তখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়। মরাগুলো বেশিক্ষণ আর রাখা যাবে না, না হলে পচন ধরবে, সেটা ভেবে পাটা বাড়ায় দাদু শিবুডোমকে ডাকতে যাবে বলে। হঠাৎ একটা দমকা হাওয়া বয়ে যায়। হাওয়াটা এতটাই তীব্র ছিল যার ফলে লণ্ঠনটা কাঁচের ভেতরে থাকা সত্ত্বেও নিভে যায়। দাদুর মনে একটু ভয় কাজ করে। নিম্নচাপের ফলে বৃষ্টি হচ্ছে সারাদিনই, তবে এরকম দমকা হাওয়া কিন্তু বইছিল না। থেমে যায় হাওয়াটা। দাদু ঘুরে লণ্ঠনের পোলতেটায় আগুন ধরাবে বলে একটা দেশলাই বার করে জ্বালায়। সেই মুহূর্তেই শ্মশানের বাঁদিক থেকে অনেকগুলো কুকুর ডেকে ওঠে। আমি আগেই বলেছিলাম দাদুর কোনোদিনও ভূত প্রেত আত্মা এসবে বিশ্বাস ছিল না। অসীম সাহস ছিল দাদুর, কিন্তু ওই দেশলাই জ্বালানোর পরে দাদু যা দেখেছিল সেটায় দাদুর মতো সাহসী মানুষেরও পিলে চমকে গেছিল। দেশলাইয়ের আলোয় দাদু দেখেছিল ওই দুটো মরা উঠে বসে রয়েছে, মুখের সাদা কাপড়গুলো খুলে গেছে। দুজনেই দাদুর দিকে মুখ করে রয়েছে, তবে তাদের চোখ বন্ধ। একটা জিনিস দাদু শুনেছিল শিবুডোমের কাছ থেকে, আগুন কাছে থাকলে কোনো প্রেত কাছে আসতে পারে না। সেটা মনে পড়ে দাদুর। দেশলাইটা নিভে যেতেই আবার একটা দেশলাই জ্বালায়, তবে পরের দেশলাইটা জ্বালাতে দাদু ভয় ওখান থেকে পড়িমড়ি করে শিবুডোমের কাছে পালাতে বাধ্য হয়। দাদু দেখে দুটো মরা উঠে দাঁড়িয়ে রয়েছে, এগিয়ে এসেছে যেন কিছুটা তারা দাদুর কাছেই, চোখ তাদের বন্ধ। শিবুডোমের কাছে পৌঁছে দাদু দেখে সে ঘুমোচ্ছে। ঠেলে তোলে দাদু ওনাকে, সব ঘটনা বলে শিবুডোমকে। সেটা শোনার পর উনি হো হো করে হেসে ওঠেন আর বলেন, ওরে
আফিমের নেশা তো আমার হয়েছে, তুই ভুল দেখছিস কেন? ওরকম অসময়ে শ্মশানের ভেতরের গাছে কতগুলো কোকিল ডেকে ওঠে। দাদু অনেক বুঝিয়ে নিয়ে যায় শিবুডোমকে ওই দরমার মাচাটায় যেখানে মরাগুলো ছিল। ওখানে গিয়ে দাদু পুরো হয়ে যায়, দেখে দুটো মরাই যেমন শোয়ানো ছিল তেমনই রয়েছে, চোখও তাদের বন্ধ। তফাৎ শুধু একটাই, ওই সাদা কাপড়গুলো আর তাদের শরীরের ওপর নেই। দাদু ওটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করে শিবুডোমকে। লণ্ঠনটা জ্বালায় উনি। তারপর দাদুকে বলে, অমঙ্গলের লক্ষণ দেখছি, তুই তাড়াতাড়ি চিতার কাঠগুলো নিয়ে আয়, দাহক্রিয়া তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। লণ্ঠনের আলোয় দাদু দেখে ওই দুটি মৃতদেহর পেটে, বুকে আর গলায় ক্ষতচিহ্ন, যেন কেউ কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। সেই দেখে কৌতূহল বাড়ে দাদুর। শিবুডোমকে জিজ্ঞাসা করে, মরাগুলোর শরীরে ওরকম ক্ষতচিহ্ন কেন? কি করে মরেছে এরা? শিবুডোম উত্তরে বলে, ডাকাত। আজকে সন্ধে নামার আগে গ্রামের পাশের জঙ্গলে অনেক চিৎকার শোনা যায়। বৃষ্টির মধ্যে প্রথমে কেউ যেতে রাজি হয়নি, তারপর কিছু গ্রামের লোক এসে ডাকে আমাকে। আমি যাই গ্রামের কিছু বলশালী লোককে নিয়ে ওই জঙ্গলে। গিয়ে দেখি এই দুজন ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে জঙ্গলের মাঝখানে, আর শরীরে ভজালির ক্ষতচিহ্ন। আমাদের আর বুঝতে বাকি থাকে না যে এটা ডাকাতের কীর্তি। গ্রামের লোকেরা মৃতদেহগুলো ওখানে জঙ্গলে ফেলে আসতে চায়নি। সবাই মিলে দুটো মরা শ্মশানে নিয়ে এসেছিল, তবে তখন বৃষ্টির প্রকোপটা অনেক থাকার ফলে দাহক্রিয়া সম্পূর্ণ করা যায়নি। গ্রামবাসীরা মরাগুলোকে এখানে রেখে চলে যায়। ওরা মনে হয় না আর আসবে বলে এই বৃষ্টি বাদলার সময়। মরাগুলোতে পচন ধরছে, আর অমঙ্গলের লক্ষণও দেখছি আমি। এই কোকিলের ডাকটা শুভ নয় একদমই। তুই তাড়াতাড়ি কাঠগুলো দে চিতায়, আমি চন্দন আর ঘিটা মাখাই। তাড়াতাড়ি যা, দাঁড়িয়ে থাকিস না। দাদু ওটা শুনে তড়িঘড়ি কাঠগুলো আনতে যায়। শ্মশানের পাশেই ছিল একটা ছোট্ট নদী, তার ধারেই সাজানো হতো চিতা মরা পোড়ানোর জন্য। দাদু আধা ঘন্টার মধ্যেই দুটো চিতা সাজিয়ে দেয়, যায় শিবুডোমকে ডাকতে। গিয়ে দেখে উনি সব কাজ সম্পূর্ণ করে ফেলেছেন। ঠিক করা হয় প্রথমে একটি মরাকে আগে নিয়ে গিয়ে পোড়াতে দেওয়া হবে, তারপর এসে আর একটা নিয়ে যাবে। দুজনে মিলে বাঁশের কঞ্চির ওপর একটি মরাকে নিয়ে গিয়ে দাহ করে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তাতেও চিতায় ভালোই আগুন জ্বলে উঠল। ওটা দেখে শিবুডোম আর দাদু আসে দ্বিতীয় মরা আনতে। একইভাবে নিয়ে যায় দ্বিতীয় মরাটা। তবে যখন চিতার কাছে যায়, সেখানে গিয়ে দেখে ওই আগের মরাটা যে চিতায় জ্বলছিল সেই চিতার ওপর উঠে বসে রয়েছে মরাটা। আশেপাশে কিছু জ্বলন্ত কাঠ পড়ে গেছে। দাদু হয়তো ওখানে একা থাকলে ভিড়মি খেয়ে যেত। শিবুডোমের সাহস দেখে নিজেকে শক্ত করে নিয়েছিল। শিবুডোম বলে, ওই দিকে তাকাস না,
এই মরাটাকে তাড়াতাড়ি দাহ করতে হবে, চিতায় তোল। বলে দ্বিতীয় মরাটা ওরা চিতায় তোলে, আগুন দেয়। তারপর শিবুডোম যায় প্রথম মরাটার দিকে। দাদু দেখে উনি একটি কাঠ নেয়, সেটা চিতার আগুনে জ্বালায়। তারপর ঠেলে শোয়ানোর চেষ্টা করে মরাটাকে ওই কাঠ দিয়ে, আর মুখে বলতে থাকে, এই শরীরে ফিরতে পারবি না, ত্যাগ কর এই শরীর। মরাটা যেন নিজে থেকেই শুয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দাদুর কানে আসে একটি কান্নার শব্দ, সামনের দ্বিতীয় মরার চিতার ভেতর থেকে। তার সাথে কোকিলের আওয়াজগুলো যেন অসম্ভব বাড়তে থাকছিল এই শ্মশানের ভেতরে। শিবুডোম এগিয়ে আসে দাদুর কাছে, বলে, জগতে এমন অনেক জিনিস আছে যার ব্যাখ্যা হয় না। তুই আজকে আর থাকিস না শ্মশানে, চলে যা। দাদু ফিরতে চায় না, কিন্তু শিবুডোম যেন জোর করেই দাদুকে চলে যেতে বলে শ্মশান থেকে। ফিরে যায় দাদু। পরের দিন সকালে গ্রামের অনেক লোকজন ডাকতে আসে দাদুকে, জিজ্ঞাসা করে শিবুডোমের ব্যাপারে। শিবু প্রামাণিককে নাকি সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদু আশ্চর্য হয়ে যায়। গ্রামের লোকজনদের নিয়ে ছুটে যায় শ্মশানে। ওই চিতাগুলোর কাছে গিয়ে দেখে কিছু পোড়া কাঠ পড়ে রয়েছে, মরার অস্থিগুলো নেই। সবাই ভাবে শিবুডোম হয়তো সৎকারের কাজ সম্পূর্ণ করে দিয়েছে, কিন্তু সে গেল কোথায় এটাই কেউ বুঝে উঠতে পারছিল না। শ্মশানে ওই ডোমের কাজ একজনই করত, তার সাথে নতুন কাজে ঢুকেছিল দাদু। শিবুডোমকে না পাওয়া যাওয়ায় দাদুই শুরু করলো ওই শ্মশানে দাহ ক্রিয়ার কাজ। 1 মাস কেটে গেল, শিবুডোমকে দেখা গেল না। হঠাৎ একদিন রাতেই শ্মশানের মাচার ভেতরে দাদু শুয়েছিল। একটি ডাকে দাদুর ঘুম ভেঙে যায়। ঘুমে ব্যাঘাত ঘটালাম না তো? উঠে দেখে দাদু একটি লোক। অন্ধকারে চোখ মুখ কিছুই ভালো করে দেখা যাচ্ছিল না। বস্তার মতো কিছু একটা চাপানো তার গায়ে। দাদু বলে, না না বলুন, দাহক্রিয়ার জন্য এসেছেন? লোকটি বলে, জঙ্গলের মধ্যে 8টি ডাকাতের মৃতদেহ পড়ে রয়েছে, তাদের নিয়ে এসে ভালো করে দাহক্রিয়া সম্পূর্ণ কর। গলাটা দাদুর ছেনা ছেনা লাগে, যেন শিবুডোম। চেঁচিয়ে বলে ওঠে দাদু, শিবুদা আপনি? লোকটি বেরিয়ে যায় শ্মশান থেকে। লণ্ঠনের আলোয় তার ডান হাতটায় দাদুর চোখ পড়ে। দেখে একটি কাটারি, আর ডান হাতের ওই চামড়াটা মিশমিশ করছে কালো, আর চকচক করছে সেই চামড়া। দাদু ছুটে যায় পেছনে, সঙ্গে সঙ্গে দেখতে পায় না কাউকেই। গ্রামে গিয়ে ডাকে অনেক লোকজনদের, সব ঘটনা বলে তাদের। তারপর সবাই জঙ্গলে গিয়ে দেখে সত্যিই পড়ে রয়েছে 8টি মৃতদেহ। পরনের পোশাক তাদের ডাকাতের মতো, আর তাদের 3টে জায়গায় ক্ষতর চিহ্ন, পেটে, বুকে আর গলায়। ডোমের কাজ দাদু করেছিলেন আর কিছু মাস, তবে শিবু প্রামাণিক ওরফে শিবুডোম কোনোদিনই আর ফিরে আসেনি ওই গ্রামের শ্মশানে। তার কি হয়েছিল কেউই তা জানে না, আর ওই ডাকাতদের কেই বা মেরেছিল সেটার রহস্যটাও কেউ ভেদ করতে পারেনি। আমার যতদূর মনে হয় শিবু প্রামাণিকই ওই ডাকাতদের মেরেছিল, তবে উনি কেন শ্মশানে ফিরলেন না এটা একটা মিস্ট্রি থেকে গেল। অসংখ্য ধন্যবাদ শুভম এরকম একটি ঘটনা পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি কমেন্ট করে। লাইক শেয়ার করে একটু সাপোর্ট আর ভালোবাসা দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।